সরকারকে জবাবদিহিতায় নিয়ে আসতে হবে। অবৈধ পথে বিদেশে যাওয়া ঠেকাতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এক্ষেত্রে সমাজের প্রতিটি স্তরকে যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, রিক্রুটিং এজেন্সিগুলোর বৈধতা, বিদেশে কর্মীর চাহিদা সহ অন্যান্য তথ্য ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনা হবে। বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইন ভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী। এখানে মধ্যস্বত্বভোগীদের আর আসার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যেখানে মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় নানান ধরনের, এটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত সমস্যা, সেটার থেকে আমরা বেরিয়ে আসতে হয়তো আমাদের অনেক চ্যালেঞ্জিং করতে হচ্ছে। আমি আশা করি এবারের এই কার্যক্রমের মধ্য দিয়ে আমি আশা করি আমাদের যে সিস্টেমে আমরা নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে সব কিছু আমরা অনলাইন বেসিস নিয়ে আসতে চাচ্ছি। নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনঃ একত্রীকরণ, বাস্তবতা ও করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আরিফুল হক চৌধুরী। 18 আগস্ট সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় যৌথভাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও প্রথম আলো। প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরীর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে নিবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল ইসলাম হাসান। বাংলাদেশ প্রথম, সারা পৃথিবীর যেই দেশগুলো থেকে সাগরপথ পাড়ি দিয়ে ইউরোপে ঢুকছে, বাংলাদেশ প্রথম। তার পেছনের দেশ দেখেন সুদান, আফগানিস্তান, সিরিয়া। এই প্রথমটা আমরা 10 বছর ধরে ছিলাম। দুঃখজনক হচ্ছে আমরা আরেকটা প্রথম হচ্ছে এবার গ্রিসে। ইতালিতে যাওয়ার পথে আমরা গত 10 বছর প্রথম ছিলাম, গ্রিসে গত 6 মাস ধরে আমরা প্রথম দেখেন। এর পরের দেশ হচ্ছে সুদান এবং আফগানিস্তান। গোলটেবিলে নিজেদের অভিজ্ঞতার কথা বলেন লিবিয়া ও কম্বোডিয়া থেকে ফেরত আসা ভুক্তভোগীরা। ওখানকার পরিস্থিতি এত খারাপ, রোডে ঘাটে আগে ভালো ছিল, পরে রোডে ঘাটে চলতে বা বাসায় যদি মানে ঘুমায় রয়েছে, হঠাৎ আসে উঠে নিয়ে যায় ওখানকার পুলিশে, নিয়ে যায় আবার বাঙালির কাছেই বিক্রি করে। এরকম মানে ভিতরে ভয় ঢুকে যায়, যার পরে তখন আমি রিস্ক নেই ইটালি যাওয়ার জন্য। বিদেশ ফেরতদের পুনঃ একত্রীকরণ নিয়ে গোলটেবিলে বক্তব্য রাখেন যুগ্ম সচিব ও রেইস প্রকল্পের প্রকল্প পরিচালক এটিএম মাহবুবুল করিম। সারা বাংলাদেশে কিন্তু স্যার আমরা রেফারেল সিস্টেম এবং তাদেরকে ট্রেনিং, কাউন্সিলিং, আমাদের সাথে IOM এবং আমাদের 7টা এনজিও ব্র্যাক সহ তারা কাজ করেছে। এবং স্যার বিশ্বের ইতিহাসে 25,000 লোক নিয়ে ফিলিপাইন ছিল বৃহৎ রিইন্টেগ্রেশন প্রোগ্রাম, তারপরে কিন্তু স্যার বাংলাদেশের এটা সর্ববৃহৎ রিইন্টেগ্রেশন প্রোগ্রাম। এবং স্যার আপনি স্যার 2 মাস আগে স্যার আমাদের বর্তমান সরকারের যে ইশতেহার, সেখানে রিইন্টেগ্রেশনের কথা বলা আছে 21টার মধ্যে একটা, এবং আমাদের মন্ত্রী মহোদয় কিন্তু একটা ডিও লেটার আমাদের অর্থমন্ত্রী বরাবর দিয়েছেন। এবং সুসংবাদ হচ্ছে স্যার অলরেডি ERD আমাদের সাথে একমত হয়েছে যে আমরা ফার্দার আমরা ওয়ার্ল্ড ব্যাংকে একটা চিঠি দেবো, কনসেপ্ট পেপার আগামী 25 তারিখে আমরা পাঠাচ্ছি। সেখানে 80 থেকে 100 মিলিয়ন ডলার দেওয়া হবে, যাতে আমরা 2030 সাল পর্যন্ত আমরা আরও 4 লক্ষ থেকে 4.5 লক্ষ লোকের রিইন্টিগ্রেশনের আওতায় নিয়ে আসবো। এটা আমাদের মন্ত্রী মহোদয় ডিও লেটার দেওয়া সম্ভব হয়েছে। মানব পাচারের শিকার হওয়া ব্যক্তি ও ভুক্তভোগীদের উদ্ধার করে পুনঃ একত্রীকরণে পুলিশের ভূমিকা তুলে ধরেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের DIG অপারেশনস ডক্টর মোহাম্মদ আল মামুনুল আনসারি। মানব পাচারের আমরা ভিকটিম পাই বা বিদেশ থেকে যদি কখনো ভিকটিম আসে, তাদেরকে আমরা কাউন্সিলিং করি। তারপরে বিভিন্ন যে IOM আছে বা IOLO আছে বা অন্য BNWLA আছে, বিভিন্ন ব্লাস্ট আছে, রাইস যশোর আছে, এরকম বিভিন্ন এনজিওর মাধ্যমে তাদেরকে আমরা এখানে পুনর্বাসন বা রিইন্টিগ্রেশন করার জন্য চেষ্টা করি। এবং ভিকটিমদের মাধ্যমে অনেক সময় আমরা মামলা নিয়ে ইনভেস্টিগেশন করে চেষ্টা করি। আমাদের বাংলাদেশ পুলিশে, শুধু বাংলাদেশ পুলিশ না, CID থেকে, আমি একসময় CIDতে কাজ করেছি, আমার অভিজ্ঞতা আছে। আমরা ইরানে লোক পাঠিয়েছি, সেখান থেকে আমরা ভিকটিমকে উদ্ধার করে এনেছি। আমরা লিবিয়াতে লোক পাঠিয়েছি, অফিসার পাঠিয়েছি, অনেক সময় পাঠিয়েছি, অথবা আমাদের মেকানিজম করে আমরা ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসছি, গ্রিস থেকে নিয়ে আসছি। নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বা বাইরার ভূমিকা তুলে ধরেন প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব ও প্রশাসক মোহাম্মদ বদরুল হক। নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে বাইরার একটা উল্লেখযোগ্য ভূমিকা নিঃসন্দেহে আছে। বাইরা হলো প্রায় 2,500 সদস্যের একটি সংস্থা, যারা লোক পাঠায় তাদের সংগঠন,
সেখানে একটা কমিটি থাকে 27 সদস্যের। সেই কমিটির মেয়াদ শেষ হওয়ার কারণে আমরা ইন্টারিম হিসেবে আছি একটা নির্ধারিত সময়সীমার মধ্যে। আগামী 14 নভেম্বর আমরা নির্বাচনের দিন ঘোষণা করেছি। 14 নভেম্বর ইলেকশন হইলে আমরা নির্বাচিত নেতৃবৃন্দের কাছে 27 সদস্যের আমি অন্তত দায়িত্বটা দিয়ে আমি মিনিস্ট্রির কাজে চলে যাব। এটা আমার অতিরিক্ত একটা দায়িত্ব। আপনাদের সকলের সহযোগিতাও চাই এই বিষয়ে। অবৈধ অভিবাসনের জন্য অভিবাসীদের প্রলোভনকে দায়ী করেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার নুরুল কাদের। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে পারলে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বাড়বে বলে মনে করেন তিনি। বাংলাদেশের অল্প সংখ্যক মাইগ্রেন্টস যারা ফর্মাল সিস্টেমের বাইরে গিয়ে এই রেগুলার মাইগ্রেন্ট হিসাবে এই যে ইউরোপ যায় এবং দুর্নাম অর্জন করে, এটাতে আমাদের সুনাম পাওয়ার যে জায়গাটুকু এটাকে নষ্ট করে দেয়। সো মাননীয় সরকার, যদি মাননীয় মন্ত্রী আছেন এখানে, যে আসলে মাইগ্রেশনটাকে আমাদের দেখতে হবে খুবই ইম্পার্শিয়াল বিজনেস মডেল হিসাবে, যে এই বিজনেস মডেলের নানান ওনারশিপ আছে, গভর্নমেন্টের আছে, মাইগ্রেন্টদের আছে, রিক্রুটিং এজেন্টের আছে, যে যে স্টেক হোল্ডার আছে সবার স্বার্থ রক্ষা করে যদি বিজনেস মডেল হিসেবে দেখা যায় তাহলে এটাকে সঠিকভাবে বাস্তবায়ন করা যাবে। বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি অভিবাসন প্রত্যাশী রিক্রুটিং এজেন্সি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকা জরুরি। অবৈধ পথে বিদেশ যাত্রা বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং বিদেশ ফেরতদের পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির উপরও গুরুত্ব দেন তারা।